হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রাসেলের সাথে কথা শেষ করে ঈশান পেছনে ঘুরে তাকাতে খেয়াল করে ঈশা বিছানার সামনে রাখা টি টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা নিতে নিজের সাথে নিজের যুদ্ধ করছে। কিছুতেই দুই হাত আঁকড়ে পানির গ্লাসটা ছুঁতে পারছে না। ঈশান তাড়াতাড়ি ঈশার সামনে গিয়ে দাঁড়ায়। ঈশার অবস্থা দেখে ঈশানের চোখ ছলছল করে উঠে। রাগের মাথায় ঈশান এত বড় বাজে একটা কাজ করবে সে কিছুতেই ভাবেনি। ঈশান পানির গ্লাসটা নিয়ে ঈশার মুখের সামনে ধরে ঈশা তার মুখ সরিয়ে নেয়। ঈশা আবারও তার মুখ সরিয়ে নেয়। অতিরিক্ত ব্যথায় তার চোখ বারবার বন্ধ হয়ে আসছে। ইস্যু প্লিজ পানিটা মুখে নাও। ঈশা আবারও তার মুখ সরিয়ে নেয়। ঈশান ঈশাকে বলতে যাবে তার আগেই ঈশা চোখ বন্ধ করে নেয়। ঈশান ঈশার গালে হাত রেখে বারবার ডাকতে থাকে, কিন্তু ঈশার তেমন কোনো রেসপন্স নেই। সে একবার চোখ খুলছে, আরেকবার বন্ধ করে নিচ্ছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। এইসব দেখে ঈশানের মাথা আরও খারাপ হয়ে যায়। ঈশান পকেট থেকে ফোন বের করে রাসেলকে কল করার উদ্দেশ্য। এমন সময় রাসেল তাদের ডাক্তার বন্ধু সাদিককে নিয়ে রুমে ঢুকে। সাদিক তাদের বন্ধু। কলেজ লাইফ থেকে রাসেল, ঈশান আর সাদিক একসাথে। যদিও রাসেল হচ্ছে ঈশানের সবচেয়ে কাছের এবং কলিজার বন্ধু। সাদিককে দেখে ঈশান চোখের জল আড়াল করে তার সামনে দাঁড়ায়। রাসেল বেডের পাশটা এগিয়ে এসে ঈশার দিকে এক পলক তাকিয়ে শিউরে উঠে। আর ইউ মেড ঈশান, তুই কি করেছিস? তোর ধারণা আছে? শরীরে আমি কি করেছি, কেন করেছি, কিচ্ছু আমার মাথায় ঢুকছে না। আমি এত কিছু জানতে চাই না। আমার ঈশাকে ঠিক করে দে প্লিজ। সাদিক বেডের পাশে এগিয়ে এসে ঈশার মাথার কাছে চেয়ার টেনে বসে। তার চোখের চশমাটা খুলে পাশের টেবিলটাতে রাখে। সাদিক ঈশানের দিকে এক পলক তাকিয়ে বলে, কিরে ঈশান, তোর ছোটবেলার রাগ তেজ কিছুই এখনো কমেনি দেখছি। তোর ভালোবাসা কি আমি সত্যি বুঝি না। যাকে ভালোবাসিস তাকে কলিজা কেটে ভালোবাসিস, আর যার উপর রাগ উঠে তাকে অর্ধ মরা করে ছাড়িস দীর্ঘশ্বাস ছেড়ে। ঈশান মাথাটা নিচ করে ঈশার পায়ের কাছে বসে। রাসেল সিলিং এর দিকে তাকিয়ে বলে, ঠিক বলেছিস সাদিক। মনে আছে আমাকে কলেজে এক ছেলে শুধু ধমক দিয়েছিল, এই ধমকটাই ঈশান সহ্য করতে পারেনি। ক্লাস শেষে ছেলেটাকে একদম চোখে মুখে কাপড় পেঁচিয়ে চিলেকোঠার ঘরে নিয়ে সেই মারা মারে। ঈশান এমন এক মানব যার কাছে ভালোবাসার মানুষগুলোর মূল্য সবার আগে। আর সেই ভালোবাসার মানুষগুলো যদি কোনো কারণে কষ্ট পায় তবে সে নিজেই দগ্ধ হয়ে যায়। আর সে রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না। তাই তখন আমি পাশে থেকে ঠান্ডা করা লাগে। কিন্তু আজ আমি ছিলাম না, আর জানতামও না ঈশান এমন একটা কাজ করবে। আফটার অল আমি জানি আমার ঈশান অতিরিক্ত রাগ ছাড়া তার ভালোবাসার মানুষের সাথে এমন করে না। কারণ সে কিছু পারুক আর না পারুক ভালোবাসতে জানে। বন্ধু, পরিবার, প্রতিবেশী সবাইকে সমানভাবে সে ভালোবাসতে জানে। আমি আমার প্রতি ঈশানের ভালোবাসা বুঝি, তাই এখনো পড়ে আছি তার দ্বার প্রান্তে। আই সোয়ার ভাবি যদি একবার ঈশানের ভালোবাসা বুঝত তবে কিছুতেই এমন কাজ করত না। উল্টে তার ঈশানকে ছেড়ে যাওয়ার কথা মনে পড়লেই দম বন্ধ হয়ে যেত। সাদিক দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানের দিকে তাকায়। কিরে ঈশান, তুই যে ভাবির উপর নিজের অজান্তেই এত অত্যাচার করলি, এখন ভাবি যদি সুস্থ হয়ে তোর কাছে না থাকতে চায়? ঈশান মাথা তুলে চকিতে ঈশানের দিকে তাকায়। সাদিক ঈশানের দিকে তাকিয়ে ঘাবড়ে যায়। ঈশানের চোখ একদম লাল হয়ে আছে, নাকটা ফুলে তাকিয়ে আছে তার দিকে। আমি এত কিছু জানতে চাই না। আমি ঈশাকে সুস্থ চাই, আবারও আমার উপর রেগে যাবে সেই মুহূর্ত দেখতে চাই। ঈশা আমার দিকে আর চোখে আমার অজান্তে দেখবে, আর আমি মিটিমিটি হেসে না জানার ভাব করে থাকব সেই মুহূর্ত ফিরে পেতে চাই। সবশেষে আমি আমার ঈশাকেই চাই। ঈশান কথাগুলো বলে পুল সাইডে চলে যায়। সাদিক রাসেলের দিকে তাকিয়ে বলে, ভালোবাসার মানুষটাকে অন্য কারো সাথে দেখলে হিংসা হবে, এটাই স্বাভাবিক। সে যে করেই হোক তার ভালোবাসার মানুষকে নিজের কাছে রাখবে, দরকার হলে হিংস্র হয়ে। বাই দ্য ওয়ে, আমরা হয়তো ভাবির বাইরের যন্ত্রণা দেখছি, কিন্তু ঈশান, তার যে ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে তার খবর কে রাখে? বেচারা আর কত সহ্য করবে সে? ও তো চায় একটি স্বাভাবিক লাইফ লিড করতে। একটা কথা বলি রাসেল। বল। তোর মনে প্রশ্ন জাগতে পারে, ঈশান কেন ঈশাকে ছেড়ে দিচ্ছে না? জোর করে ভালোবাসা পাওয়ার কি মানে? তার ভালোবাসার মানুষের কাছে তাকে যেতে দিক,
আসলে কি জানিস, আমার মনে হয় ঈশা লিমনকে সত্যি ভালোবাসে না। তুই ভাব, কোনোভাবেই লিমন ভাবিকে ভালোবাসে না। না ভাবি লিমনকে। তাই ঈশান ঈশাকে ছাড়তে চাইছে না। তবে আমি একটা কথা বুঝে ফেলেছি, ঈশানের যত রোগ অসুখ হোক না কেন, সেটার ওষুধ কিন্তু ভাবি। এই কথাটা আমি 100% শিওর। তা যা বলেছিস, আচ্ছা ট্রিটমেন্ট শুরু কর। সাদিক তার মতো করে ট্রিটমেন্ট শুরু করে। এদিকে ঈশা নিজের চোখ খোলার মতো শক্তি না পেলেও এতক্ষণ বলা তিনজনের কথোপকথন সবটাই শুনে নিজের মনে নিজেই আজ প্রশ্ন করছে সে কি সত্যি লিমনকে ভালোবাসে। সাদিকের কাজ শেষ হলে ঈশানের সাথে পুল সাইডে দেখা করতে যায়। তার পেছনে রাসেল। সাদিককে দেখা মাত্রই ঈশান সাদিকের পা চেপে ধরে। সাদিক আর রাসেল দুইজনেই হতবম্ব হয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। তোর কি লাগবে সাদিক, তুই শুধু বল। তুই যা চাইবি আমি তা এনে হাজির করব, জাস্ট একবার বল। তুই শুধু আমার ঈশাটাকে সুস্থ করে দে প্লিজ। আমি আর নিতে পারছি না। অনুশোচনার আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আমি কি করব বল, ঈশা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আচ্ছা যা তোরা ভেবে নিচ্ছিস তো, ঈশা যদি আমার কাছে থাকে তবে ওকে আমি মেরে ফেলব। আচ্ছা যা, ঈশাকে আমি ছেড়ে দেব, আই সোয়ার ঈশাকে আমি ছেড়ে দেব। সে যদি আমার কাছে থাকতে না চায়, হ্যাঁ আমার কষ্ট হবে, হোক, তারপরেও ঈশা সুস্থ থাকুক। আরে পাছাড়, এত পাগলামি করছিস কেন? ঈশার এমন কিচ্ছু হয়নি যে সে মরে যাবে। তোর ঈশা তোর কাছেই ফিরবে, মনে রাখিস। তোর ভালোবাসা কখনো মিথ্যা হবে না। কিরে রাসেল, একটু আগে কি বলেছি মনে আছে? এই পাগলটার ওষুধ হলো ঈশা। যে ঈশান কারো সাথে মাথা নত করত না, সে আজ আমার পা ছুঁয়েছে। পাগল প্রেমিক রে তুই, সত্যি ভালোবাসা মানুষকে পাগল বানিয়ে ছাড়ে। যদিও আমি এখনো কাউকে ভালোবাসিনি, তবে যদিও বাসি তোর মতো হয়তো পারব না। আচ্ছা আমি আসি, প্রতিদিন সকালে একবার করে দেখে যাব, ভাবিকে ওষুধ লিখে দিয়েছি, আনিয়ে নিস। ঈশা রুম থেকে সবটা শুনতে পায়। নিজের ভেতরেই আজ অনুশোচনা হচ্ছে। ঈশানের মতো ভালোবাসার মানুষ পেয়ে সে দূরে ঠেলে দিতে চাইছে। দু চোখ বেয়ে তার নেত্রবাড়ি গাল ছুঁয়ে যায়। রাসেল আর সাদিককে আসতে দেখে আবারও চোখ বন্ধ করে নেয় সে। ঈশান গুটি গুটি পা ফেলে ঈশার পাশে মেঝেতে হাঁটু মুড়ে বসে। ঈশার চোখে জল দেখে হাত দিয়ে মুছে দেয়। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? তাই কাঁদছ? আমাকে মাফ করে দাও, আর তোমার গায়ে হাত তুলব না। কি করেছি, কেন করেছি নিজেও জানি না। তুমি আমাকে আসলেই পাগল বানিয়ে ছাড়িয়েছ ঈশা। চোখের পানি মুছে ঈশান ঈশার হাতের উল্টা পিঠ আগলে এনে একটি চুমু খায়। তোমাকে আমি স্বাধীন করে দেব ঈশা। তুমি তোমার মতো করে নিজের জীবন সাজিয়ে নিও। তবে ঈশা জানো, আমি তোমায় সত্যি ভালোবাসি। তুমি চলে গেলে আমার কি হবে, আমি কি করব নিজেও জানি না। কিন্তু কাল যা করেছি তার মূল্য দিতে তোমাকে আমার ছেড়ে যেতেই হবে। ঈশান আবারও ডুকরে কেঁদে উঠে। রাসেল আসার পায়ের শব্দ পেয়ে চোখের পানি মুছে আগের মতো গম্ভীর হয়ে যায়। রাসেল তুই ঈশার কাছে থাক, আমার কাজ আছে, আমি একটু বের হব। সিকিউরিটিকে বলা আছে টাইমের খাওয়ার ওষুধ টাইমে দিয়ে যাবে। আমি হকচকিয়ে হ্যাঁ তুই ঈশার ভাইয়ের মতো বোন হিসেবে সেবা কর। আমি আমার কাজ সেরে শীঘ্রই ফিরে আসব। আর বাড়িতে ফোন করে আমি জানিয়ে দিয়েছি আমরা কক্সবাজার আছি। ইস্যুকে টাইম টু টাইম ওষুধ দিস। তাকে সুস্থ হতে হবে তাড়াতাড়ি, তাকে ফিরে যেতে হবে আগের জীবনে। শেষ কথাটা বেশ শক্তভাবে বলেই বেরিয়ে যায় ঈশান। এতক্ষণ ঈশানের সব কথাই শুনছিল ঈশা। তার বুকের ভেতর হৃদযন্ত্রটার শব্দ আজ বেড়ে গেছে। ঈশান তাকে ছেড়ে যাবে একথা মনে পড়তেই ঈশানের বুকে মাথা রেখে আবারও কাঁদতে ইচ্ছে হচ্ছে। ঈশা চোখ মেলে রাসেলের দিকে তাকিয়ে ফুফিয়ে কেঁদে উঠে। রাসেল ঈশার পাশটায় বসে বলে, হাত ব্যথা করছে তোমার? কাঁদছ কেন? ঈশা দুই পাশে মাথা নাড়িয়ে বুঝাচ্ছে তার ব্যথা করছে। আবারও ঠোঁট কামড়ে ডুকরে কেঁদে উঠে ঈশা। রাসেল টিস্যু পেপার নিয়ে ঈশার দুচোখ মুছে দেয়। এই বোকা মেয়ে, কাঁদছ কেন? কষ্ট হচ্ছে কেন বলো? বলো আমায়, আমাকে হাসিনের মতো বড় ভাই ভাবতে পারো। আয়া আমার কেন কান্না পাচ্ছে আমি জানি না। ঈশান কি কিছু বলেছে তোমায়? ঈশা কাঁদতে থাকে। যদি বলি বলেনি, কিন্তু ঘুমন্ত ভাবা ঈশাকে অনেক কথাই বলেছে। রাসেল মুচকি হেসে গলা ঝাঁকড়ে বলে, একটা কথা বলি ঈশা, তুমি এখনো ছোট, তোমার যে কোনো সিদ্ধান্ত নিতে এখনো তুমি প্রথমে ছুটে যাও হাসিন, তারপর তোমার ফুফু, আর সর্বশেষ বাবা কাছে, কি তাই তো? ঈশা উপরে নিচে মাথা ঝাঁকায়, মানে কথাটি সত্য? আচ্ছা ঈশা, তুমি লিমনকে কি সত্যি ভালোবাসো? জানি না আমি।
একটা কথা বলি, এখন শুধু তুমি তোমায় নিয়ে ভাববে, মানে আমি কথাগুলো শুধু তোমাকে ঘিরে বলছি, বুঝেছ? হুম। তুমি যখন কাউকে ভালোবাসবে, সেই ভালোবাসার মানুষকে কারো সাথেই সহ্য হবে না। তুমি শুধু চাইবে তাকে ঘিরেই যেন তোমার পুরো পৃথিবী হয়। কাউকে যখন ভালোবাসবে, সেই ভালোবাসার মানুষটা যদি একটা পোষা বিড়ালের প্রতিও ভালোবাসা দেখায়, তখন তুমি হিংসার আগুনে জ্বলে যাবে। তুমি শুধু চাইবে তুমি, আর সে অন্য কোনো হস্তক্ষেপ তোমার সহ্য হবে না। কি তাই তো? হুম, গলায়। তাহলে ঈশান যখন তোমায় ভালোবাসে, তখন ঈশান কিভাবে চাইবে তোমাদের মাঝে লিমন আসবে? সে তো তাও তুমি বলতেই পাগল। আচ্ছা, এবার সব বাদ কাঁদছ কেন বলো? আমি জানি না। ঈশান যখন আমাকে ছেড়ে যাবে বলে চোখের পানি ছেড়ে দেয়, তখন থেকেই আমার চিৎকার দিয়ে কান্না আসছে। আমার সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে, ফুপিয়ে। আচ্ছা ঈশান তোমায় কোনো দিক দিয়ে বারণ করেছে বলো? সে কি বলেছে? তোমার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করতে, নাকি বলেছে পড়ালেখা বন্ধ করতে, নাকি তোমাকে শারীরিক নির্যাতন করেছিল? বলো, ওর দাও। ঈশার মনের মাঝেও ঠিক একই প্রশ্ন, সে কেন শুধু শুধু পাগলামিগুলো করতে গেল? একটা কথা বলি ঈশা, যা ইচ্ছে তাই করেছ এতদিন। এবার না হয় নিজেকে গুছিয়ে নাও। তোমাকে আমি 1 মাস সময় দিলাম। এই 1 মাস তুমি ঈশানের সাথে থাকবে, তুমি তার ভালোবাসা অনুভব করতে চাইবে। যদি 1 মাস পর তোমার মনে হয় ঈশানের সাথে তোমার যায় না, ঈশান সবচেয়ে খারাপ, তাহলে আমি দাঁড়িয়ে থেকে দুজনের ডিভোর্স দিব। কথা দিচ্ছি, আমি আমার কথার নড়চড় করব না। তুমি শুধু পাগলটার ভালোবাসা বুঝতে শেখো, তবেই হবে। হুম। সকাল পেরিয়ে সন্ধ্যা হতে চলল, এখনো পর্যন্ত ঈশানের কোনো খবর নেই। রাসেল কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু ফোনের উপাস থেকে কেউ রিসিভ করেনি। ঈশা এখন কিছুটা সুস্থ উঠে বসতে পারে। চাতক পাখির মতো মন শুধু ঈশানকে খুঁজে যাচ্ছে। হুট করেই রাসেলের ফোনে একটি কল আসে। হ্যাঁ বল। রাসেল ভাই, ঈশান ভাই দুপুরে গোডাউনে এসেছিল। গোডাউনের কোনার রুমটা ঢুকার আগে সবাইকে নির্দেশ করে কেউ যেন তাকে বিরক্ত না করে। যে করবে তাকে জানে মেরে দেবে। সাথে বেশ কয়েকটি মদের বোতল ছিল। এখন সন্ধ্যা পেরিয়ে রাত, কিন্তু ভাইয়ের কোনো খবর নেই। আমার ভীষণ ভয় লাগছে। ভাইয়ের কি হয়েছে বলতো? সকালে দেখলাম 2 জন গার্ডকে অর্ধমরা করে ছেড়েছে। তার চোখ মুখ লাল। দেখে মনে হয়েছে প্রচুর কেঁদেছে। আগে তো ভাইকে এমন দেখিনি। আমার বিষয়টা ভালো লাগছে না। ও গড, তুই আমাকে এখন বলছিস? আগে বলিসনি কেন ডাফার? সরি ভাই, আমাদের আপনাকে জানাতে বারণ করেছিল। আপনি জলদি আসুন। আমি এখন আসতে পারবো না, তার আমানত আমার কাছে। ঈশার দিকে আর চোখে চেয়ে, তোরা সবাই মিলে ওর বাংলো বাড়িতে নিয়ে আয়। ওকে। রাসেল কল কাটতেই ঈশা আগ্রহ নিয়ে প্রশ্ন করে, কি হয়েছে? যা হওয়ার কথা ছিল তাই। পাগলটা পাগলামি শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর ঈশানকে নিয়ে ঘরে ঢুকে 2 জন গার্ড। ঈশানের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায় রাসেল আর ঈশা।